তাহলে এবার আমরা রিডান্ডেন্সি নিয়ে পড়বো। রিডান্ডেন্সি বাংলায় যেটাকে বলে বাহুল্য, শব্দ বাহুল্য, যেটাকে বলে ইংলিশে বলা হয় রিডান্ডেন্সি, শব্দ বাহুল্য। শব্দ বাহুল্যটা কি? সেটা হচ্ছে একই অর্থ প্রকাশ করে এমন দুইটা শব্দ একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। একই অর্থ প্রকাশ করে যখন দুইটা শব্দের অর্থ সেম, দুইটা শব্দের অর্থ একই হবে, ওইরকম দুইটা শব্দ একই সেন্টেন্সে, যখন দুইটা শব্দ একই অর্থ ইউজ হয়, একই অর্থে ব্যবহার হয়, ওইরকম দুইটা শব্দ একই সেন্টেন্সে, বারবার বলতেছি সেন্টেন্স কিন্তু একটা, সেন্টেন্স একটা কিন্তু একই ধরনের শব্দ একই অর্থ প্রকাশ করে এরকম দুইটা শব্দ একটা সেন্টেন্সেই ব্যবহার করা যাবে না, একটা সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখি সেগুলো, যে মানে একই অর্থ প্রকাশ করা এরকম শব্দগুলো কি কি, যেমন বলতে পারি রিপিট। রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, অ্যাগেইন শব্দের অর্থ পুনরাবৃত্তি করা। টু শব্দের অর্থ দুই, টুইন অর্থ দুই। এই যে এই ধরনের একই অর্থ প্রকাশ করে শব্দগুলো একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স বলতেছে, একটা সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। এই যে বলতেছে অ্যাডভান্স ফরওয়ার্ড, একই সাথে একটা সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। প্রসিড ফরওয়ার্ড, একই অর্থ প্রকাশ করে দুইটা, প্রসিড শব্দের অর্থ সামনে এগানো, ফরওয়ার্ড অর্থ সামনে এগানো, দুইটা শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। এগুলোকে বলা হচ্ছে রিডান্ডেন্সি, শব্দ বাহুল্য, যেটা বাংলায় বলা হয় শব্দ বাহুল্য। সকল মানুষেরা বলা যায় না, সকল মানুষ বলতে হয়, কারণ হচ্ছে একই অর্থ প্রকাশ করে এরকম দুইটা শব্দ একই সাথে ব্যবহার করা যাবে না। রিপিট, অ্যাগেইন একসাথে বলা যাবে না। হয়তো তুমি রিপিট বলবা, না হলে অ্যাগেইন, দুইটা থেকে একটা। হয়তো টু বলতে হবে, না হলে টুইন বলতে হবে, দুইটা থেকে একটা। হয়তো নিউ বলবা, না হলে ইনোভেশন। হয়তো জয়েন বলবা, না হলে টুগেদার, কিন্তু জয়েন টুগেদার দুইটা একসাথে বলা যাবে না। রিটার্ন ব্যাক দুইটা একই সাথে বলা যাবে না। তাহলে এই কারণে বলতেছে একই অর্থ প্রকাশ করে এরকম দুইটি শব্দ একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। দুইটা অর্থ প্রকাশ করা এরকম শব্দ একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। এই যে আমরা দেখতেছি, উদাহরণ দেখি, দ্য জয়েন টুগেদার ইন দ্য মিটিং। তাহলে ইন দ্য মিটিং, দ্য জয়েন টুগেদার ইন দ্য মিটিং, এটা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সে একই অর্থ প্রকাশ করে দুইটা শব্দ দেখতেছি, জয়েনও আছে, টুগেদারও আছে, নিউ আছে, ইনোভেশনও আছে। তাহলে দুইটা একসাথে ব্যবহার করা যাবে না, তোমাকে যে কোনো একটা করতে হবে, হয়তো জয়েন দেবে, না হলে টুগেদার দেবে, হয়তো নিউ, না হলে ইনোভেশন। তাহলে এটাকে বলা হচ্ছে কি রিডান্ডেন্সি। ক্লিপস টুপেলে কীরকম দিচ্ছে দেখে আসি। ক্লিপস টুপেলে 236 পেজের প্রবলেম 26, 29, 35, 26টা দেখো, যে দ্য কার্পেন্টার্স ট্রাইড টু জয়েন টুগেদার। ওই যে দেখছো জয়েন টুগেদার একসাথে দিয়েছে, তাহলে জয়েন টুগেদার একসাথে হবে না, কারণ যেহেতু এটা একই অর্থ প্রকাশ করতেছে, হবে না। তারপর হচ্ছে 26-এর পর আমরা যাবো হচ্ছে 29 দেখো, দ্য টিচার রিপিটেড দ্য অ্যাসাইনমেন্ট অ্যাগেইন। রিপিটেড অ্যাগেইন দুইটাই আছে, একটা সেন্টেন্স কিন্তু একটা, দেখো কমা আছে এখানে, কমার পূর্বে দুইটা সেন্টেন্স, এই যে রিপিটেড দিছে, এরপরে অ্যাগেইন দিছে, দুইটা শব্দ একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। তারপর আমরা দেখবো 35 মনে হয়, 35 দেখো, দ্য নিউ স্টুডেন্টস প্রোগ্রেস অ্যাডভান্সড ফরওয়ার্ড একসাথে দেওয়া যাবে না, একটা সেন্টেন্সে দুইটা একই ধরনের শব্দ দেওয়া যাবে না। তাহলে দেখলাম যে এখানে জয়েন টুগেদার দিলে ভুল হবে। তারপর হচ্ছে এখানে দেখলাম যে রিপিটেড অ্যাগেইন, তাহলে এখানে অ্যাগেইনে ভুল আছে কেন, কারণ যেহেতু এর পূর্বে একটা শব্দ চলে গেছে একই অর্থের, তাহলে অ্যাগেইন দেওয়া যাবে না। যে কোনো একটা, যেহেতু রিপিট দিছে, তাহলে অ্যাগেইন দেওয়া যাবে না। তারপর বলতেছে অ্যাডভান্স ফরওয়ার্ড দেওয়া যাবে না। তাহলে বুঝে গেলাম যে একই শব্দ প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করে এরকম দুইটা শব্দ একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। এরপর আমরা চলে যাব আরেকটা স্ট্রাকচারে, আরেকটা সেন্টেন্সে, সেটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার হচ্ছে যে একজন ব্যক্তি যখন একাধিক কথা বলবে, একজন ব্যক্তি যখন একাধিক কাজ করবে, তখন একজন ব্যক্তি যদি একাধিক কথা বলে, একজন ব্যক্তির কোনো যদি কথা বলা হয়, ওই ব্যক্তির কথাগুলো যদি একটা নাউন হয়, পরবর্তী সবগুলা নাউন দিতে হবে। ওই ব্যক্তির কথাগুলো যদি একটা অ্যাডজেক্টিভ হয়, পরবর্তীগুলো অ্যাডজেক্টিভ দিতে হবে। ওই ব্যক্তির কথাগুলো যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, বাকিগুলোকেও প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। দ্যাট মিনস বোঝাচ্ছে যে কথা একজন ব্যক্তির, কিন্তু কমা দিয়ে দিয়ে একজন ব্যক্তির একাধিক কাজের কথা বলবে, কমা দিয়ে দিয়ে। এই যে দেখো এখানে কমা দিয়ে দিয়ে টিচার, লয়ার, পলিটিশিয়ান, হ্যান্ডসাম, পপুলার, রিচ, হ্যান্ডসাম, পপুলার, এই যে কমা দিয়ে দিয়ে, দেখো কমা দিয়ে দিয়ে একজন ব্যক্তির যখন একাধিক কথা বলবে, ওই একাধিক কথাগুলো নাউনও হতে পারে, ওই একাধিক কথাগুলো অ্যাডজেক্টিভও হতে পারে, ওই একাধিক কথাগুলো ভার্ব হতে পারে, কিন্তু ব্যক্তি একজন। বারবার বলতেছি ব্যক্তি একজন, তার কথা একাধিক, তার কাজ একাধিক। যখন কোনো একজন ব্যক্তির একাধিক নাউন থাকবে,
কোনো একজন ব্যক্তির সম্পর্কে আমরা কথা বলবো, সেটা যদি নাউন হয় তার একাধিক কথাগুলোকে নাউন দিতে হবে কমার পরে। এই যে কমা দিচ্ছি দেখো, ভার্বকে কমা দিয়ে বসানো হবে। যখন কোনো ব্যক্তির একাধিক নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বকে কমা দিয়ে বসানো হবে, তখন কমার পূর্বে যদি নাউন থাকে কমার পরেও নাউন ব্যবহার করতে হবে। কমার পূর্বে অ্যাডজেক্টিভ হলে একজন ব্যক্তির কমার পূর্বে যদি তুমি অ্যাডজেক্টিভ দাও, একজন ব্যক্তির কমার পরেও অ্যাডজেক্টিভ দেবে। ব্যক্তি কিন্তু একজন, ব্যক্তি একাধিক থাকলে হবে না। একজন ব্যক্তির একাধিক কাজ, ওই কাজগুলো যদি কমার পূর্বেরটা নাউন হলে তুমি সবগুলোকে নাউন করতে হবে। ওই ব্যক্তির কাজগুলো, একজন ব্যক্তির কাজ যদি যদি কমার পূর্বে যদি অ্যাডজেক্টিভ দাও, পরবর্তীগুলোকে অ্যাডজেক্টিভ করতে হবে। ওই ব্যক্তির কাজগুলোকে যদি শুরুটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট দাও, ওই ব্যক্তির আরেকটা কাজকে শেষেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখি মিস্টার রবার্ট, ব্যক্তি কিন্তু একজন, ব্যক্তি একজন। মিস্টার রবার্ট ইজ এ টিচার, তাহলে কমার পূর্বেরটা হচ্ছে নাউন টিচার, তাহলে কমার পরেও আমাকে নাউন দিতে হবে, লয়ার দিতে হবে। এরপর আরেকটা আসলে সেটাও নাউন দিতে হবে। কেন? কারণ আমরা দেখতেছি এখানে ব্যক্তি একজন, তার তিনটা কথা, তার তিনটা কথা। প্রথমটা হচ্ছে নাউন, সেকেন্ডটাকেও নাউন দিতে হবে, থার্ডটাকেও নাউন দিতে হবে। এরপর আবার বলতেছে রবার্ট ইজ রিচ, কমার পূর্বেরটা কমা থাকবে। প্যারালাল স্ট্রাকচারের মধ্যে সবসময় দেখবা কমা থাকবে। রিচ, কমার পূর্বে যেহেতু রিচ অ্যাডজেক্টিভ, রিচের পরেরটাও অ্যাডজেক্টিভ দিতে হবে, এর পরেরটাও অ্যাডজেক্টিভ দিতে হবে। তার মানে তুমি যদি দুইটা দাও, কমার পূর্বেরটা অ্যাডজেক্টিভ হলে কমার পরেরটাও অ্যাডজেক্টিভ হবে। তুমি যদি তিনটা দাও, কমার পূর্বেরটা অ্যাডজেক্টিভ হলে পরেরটা অ্যাডজেক্টিভ হবে, অ্যান্ডের পরেরটাও অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, কিন্তু ব্যক্তি একজন, একজন ব্যক্তির কথা যদি কমার পূর্বেরটা নাউন হয়, কমার পরেরটাও নাউন দিতে হবে, এর পরেরটাও নাউন দিতে হবে। কমার পূর্বেরটা অ্যাডজেক্টিভ হলে এর পরেরটা অ্যাডজেক্টিভ দিতে হবে, এর পরেরটা কমার 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 পূর্বে যদি তোমার পাস্ট ইনডিফিনিট ইউজ করে, কমার পরেও পাস্ট ইনডিফিনিট করতে হবে, এর পরেও পাস্ট ইনডিফিনিট করতে হবে। কেন? কারণ ব্যক্তি কিন্তু একজন। এই যে দেখো এনরিক, এন্টার্ড, আবার স্যাড, আবার ওপেন। তাহলে যেহেতু ব্যক্তি একজনের একাধিক কথা, ওটা কমার পূর্বেরটা যে ফর্মে থাকবে কমার পরেরটাকে একই ফর্মে দিতে হবে। কমার পূর্বে যদি একজন ব্যক্তির একই একই ধরনের কথা, একই ধরনের নাউন, একই ধরনের ভাব, কমার পূর্বে যে ফর্মে থাকবে কমার পরও সেই ফর্ম করতে হবে। কিন্তু বারবার বলে দিচ্ছি, একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি না। একাধিক ব্যক্তি হলে কিন্তু তুমি কনফিউশন হয়ে যাবে। একজন ব্যক্তির কথা যদি কমার পূর্বেরটা অ্যাডভার্ব হয়, তোমাকে কমার পরেরটা অ্যাডভার্ব দিতে হবে। একজন ব্যক্তির কথা কমার পূর্বেরটা যদি ফার্স্ট ইন্ডিফিনিট হয়, তার এই যে দেখো এনরিক এন্টার্ড দ্য রুম, সে রুমে প্রবেশ করছে, এর পরেরটাও তার কথা সেট ডাউন। তাহলে সেট ডাউন দেবো নাকি সিট ডাউন দেবো সেটা ডিপেন্ড করবে এনরিকের প্রথম কথাটা, কমার পূর্বের কমাটা কি, পূর্বের কথাটা কি। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তির যখন একাধিক কথা থাকবে, শুরু কমার পূর্বেরটা যদি নাও, এই যে কমা, কমার পূর্বেরটা নাও হলে কমার পরেরটা নাও হবে, এর পরেরটা নাও হবে। একজন ব্যক্তির একাধিক কথা যদি কমার পূর্বেরটা যদি অ্যাডজেক্টিভ হয়, কমার পরেরটা অ্যাডজেক্টিভ দিতে হবে, এর পরেরটা অ্যাডজেক্টিভ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণগুলো দেখি। ক্লিপস টুপেলে কী, এটাকে প্যারালাল স্ট্রাকচার বলতে। প্যারালাল মানে হচ্ছে সমান থাকতে হবে। ক্লিপস টুপেল বলতেছে 234 পেজের 16, 18, 25, 16, 18, 19, 25, 16টা দেখি। তাহলে 16টা দেখো, সাম ইটালিয়ান স্কলার স্টেজ দ্য স্টাডি অফ গ্রামার। দেখো গ্রামারের পূর্বে কমা আছে, কমার পূর্বেরটা কি নাউন, গ্রামার বলতেছে, স্টাডি অফ গ্রামার। এরপরে বলতেছে রিটোরিক, মানে গ্রামারের কথা বলা হচ্ছে, ছন্দবিদ্যার কথা বলা হচ্ছে। এরপরে কমার পরে বলতেছে লার্নিং অ্যাবাউট হিস্ট্রি। তাহলে লার্নিং কেন হবে? এখানে তো ভার্ব নাই। কমার পূর্বে কি ভার্ব আছে? কমার পরে কি যেটা রিটোরিক দিছে সেটাতে ভার্ব আছে? নাই। তাহলে কমার পরে কেন ভার্ব হবে? তাহলে লার্নিং অ্যাবাউট হিস্ট্রি ভুল। কেন ভুল? কারণ আমরা দেখতেছি যে এখানে কমার পূর্বে, দ্য স্টাডি অফ গ্রামারটা কমার পূর্বে, এটা কিন্তু নাউন। এর পরেরটাও দেখতেছে নাউন, রিটোরিক। একদম শেষেরটাও নাউন, পোয়েট্রি। কিন্তু মাঝেরটা হচ্ছে কি, লার্নিং দিয়ে দিচ্ছে। তাহলে লার্নিং কিন্তু হবে না, শুধু হিস্ট্রি দিতে হবে। কারণ কারণ এখানে কিন্তু কথাটা একজনের, সাম ইটালিয়ান স্কলারের কথা বলতেছে। তাহলে যখন একজন ব্যক্তির একাধিক কথা বলতেছে, কমার পূর্বে যেহেতু নাউন, দ্য স্টাডি অফ গ্রামার, এখানে যেহেতু ভার্ব নাই, আইএনজি যুক্ত ভার্ব নাই। কমার পূর্বে যদি আইএনজি যুক্ত ভার্ব হতো, কমার পরেও আইএনজি যুক্ত ভার্ব দেওয়া। কিন্তু এখানে কমার পূর্বে যেহেতু আইএনজি যুক্ত ভার্ব নাই, তাহলে কমার পরেও আমরা আইএনজি যুক্ত ভার্ব দিই নাই, তাহলে এটার ক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্ব দেওয়া যাবে না। ঠিক আছে, তারপর 16 পরে আমরা দেখতেছি 18টা দেখো, যে হোয়াইল দ্য বয়েজ, বয়দের কথা বলতেছে, বয়েজ। হোয়াইল দ্য বয়েজ ওয়ার আইজ স্কেটিং, ওয়ারটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। এরপরে দেখছি কমা শুরু হয়েছে। এরপরে দেখবো যে কমার পরে কাদের কথা বলতেছে, একই সাবজেক্ট কিনা। হ্যাঁ, দে যখন বলতেছে, দে দ্বারা বুঝতেছে ওই যে বালকদের কথা, বালকদের একাধিক কথার কথা বলতেছে। যেহেতু
কমার পূর্বে পাস্ট ইনডিফিনিট অয়ার, কমার পরেও কি দিতে হবে, পাস্ট ইনডিফিনিট দিতে হবে, কিন্তু এখানে কমার পরে কি দিছে, স্লিপ দিছে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। এরপরে দেখে আরও কোনো সেন্টেন্স আছে কিনা, ওই যে দেখো সি নাম্বারও কিন্তু পাস্ট ইনডিফিনিট দিছে। তাহলে যেহেতু দেখতেছি সাবজেক্ট একই, কমা দিয়ে দিয়ে একাধিক ভার্ব দিচ্ছে, তখন আমাদেরকে কমার পূর্বে যেই টেন্সে ভার্বটা রাখছে কমার পরও একই টেন্সে রাখতে হবে। তাহলে কমার পূর্বে কি, যেহেতু সাবজেক্ট একই, দ্য বয়েজ, পরবর্তীতে কিন্তু বয়েসের কথা বলা হচ্ছে, যেহেতু সাবজেক্ট একই, একটা সাবজেক্টের একাধিক ভার্বের কথা বলতেছে, তাহলে কমার পূর্বে যেই ফর্মের ভার্ব থাকবে কমার পরও সেই ফর্ম দিতে হবে। কমার পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট, কমার পরেও তোমাকে পাস্ট করতে হবে, কিন্তু এখানে কি করছে, স্লিপ দিচ্ছে, স্লিপ হবে না, স্লিপড দিতে হবে। ঠিক আছে, কেন, কারণ এখানে সাবজেক্ট কিন্তু একটা সাবজেক্টের যদি একাধিক কাজের কথা বলে, একটা সাবজেক্টের যদি একাধিক কাজের কথা বলে, তখন অবশ্যই কি দিতে হবে, একটা সাবজেক্টের যখন একাধিক কাজের কথা বলবে তখন কমার পূর্বে যে ভার্বের ফর্মটা থাকবে কমার পরেও সেই ভার্বের ফর্ম দিতে হবে। তারপর দেখো 19 নম্বর, দেখো দ্য উইল বি, কমার পূর্বে হচ্ছে ইডি যুক্ত, কমার পরেরটাও ইডি যুক্ত, অ্যান্ডের পরেরটাও তোমাকে ইডি যুক্ত করতে হবে, ফাইন্ড দিতে হবে অথবা পেইড দিতে হবে, পেইড। আমরা যেহেতু দেখতেছি কমার পূর্বে হচ্ছে ইডি যুক্ত, এরপরটাও ইডি যুক্ত, এরপর 3 নাম্বারটা যেটা আসবে সেটাকেও ইডি যুক্ত করতে হবে। এটাকে বলা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। অর্থাৎ তোমাকে একটা ফর্ম, কমার আগের ফর্মটা যদি নাউন হয় কমার পরের ফর্মটা নাউন দিতে হবে, এর পরের ফর্মটা নাউন দিতে হবে। কমার পূর্বের ফর্মটা যদি ইডি যুক্ত হয় এর পরেরটাও ইডি যুক্ত করতে হবে, এর পরেরটা ইডি যুক্ত করতে হবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। কমার পূর্বেরটা যদি আইএনজি হয় এর পরেরটা আইএনজি করতে হবে, এর পরেরটা আইএনজি করতে হবে। কমার পূর্বেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এর পরেরগুলো প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। ঠিক আছে, এই যে একদম শেষটা দেখো 25 নাম্বার, সাম অফ দ্য পিপলদের কথা বোঝাচ্ছে, সাবজেক্ট একই, দেখো পুরো সেন্টেন্স পড়বা, পড়ার পরে যখন দেখবে সাবজেক্ট একই, সাম অফ দ্য পিপল আর স্ট্যান্ডিং ইন দ্য মিট ওয়াচিং, দেখো ওয়াচের সাবজেক্ট কিন্তু কোনো নতুন সাবজেক্ট দেয় না, সাবজেক্ট কিন্তু সাম অফ দ্য পিপল। তাহলে যেহেতু আর স্ট্যান্ডিংটা কন্টিনিউয়াস, তাহলে তোমাকে এখানেও অয়ার ওয়াচিং দিতে হবে, শুধু ওয়াচ দেওয়া যাবে না, অয়ার ওয়াচিং। দেখো 3 নাম্বারটাও কিন্তু অয়ার সিঙ্গিং দিছে, যেহেতু সাবজেক্ট একই সাবজেক্টের ভার্ব কিন্তু সবগুলো সেম ফর্মে দিতে হবে, এটাকে প্যারালাল স্ট্রাকচার বলছে। শুরুরটা যেহেতু অয়ার স্ট্যান্ডিং, অয়ার প্লাস আইএনজি যুক্ত, শেষের সেকেন্ডটাও অয়ার আইএনজি দিতে হবে, থার্ডটাও অয়ার আইএনজি দিতে হবে। তাহলে এখানে ভুল কোথায়, এখানে ভুল সিতে, কেন, কারণ এখানে অয়ার আইএনজি ইউজ করে না, যেহেতু শুরুরটা অয়ার আইএনজি। এখানে সাবজেক্ট একই হতে হবে, বারবার বলে দিচ্ছি, সাবজেক্ট একই, এরপরও যদি একাধিক ভার্ব আসে সবগুলোকে সেম ফর্মে রাখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা রুলস হচ্ছে কি, যে ওয়ানের রুলটা, ওয়ান দিয়ে কী হবে, ঠিক আছে, ওয়ানের রুলটা কী হবে, যখন কোনো সেন্টেন্সে তুমি সাবজেক্ট ওয়ান দেখবা, যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয়, সাবজেক্ট যদি ওয়ান হয়, তাহলে যদি ওই ওয়ানের কোনো পসেসিভ বসাইতে বলে তাহলে তোমাকে ওয়ান্স বসাইতে হবে। আমরা তো জানি পসেসিভ প্রনাউন কোথায় বসে, পসেসিভ প্রনাউন নাউনের পূর্বে বসে, পসেসিভ প্রনাউন পার্টস অফ বডি এর পূর্বে বসে, পসেসিভ প্রনাউন আইএনজি এর পূর্বে বসে। ওই কারণে বলতেছে যদি কোনো সেন্টেন্সে ওয়ান সাবজেক্ট হয়, কোনো সেন্টেন্সে ওয়ান যদি সাবজেক্ট হয়, ওয়ানের যদি কোনো পসেসিভ প্রনাউন বসাইতে বলে, কোনো সেন্টেন্সে ওয়ান যদি সাবজেক্ট হয়, ওয়ানের যদি কোনো পসেসিভ প্রনাউন বসাতে বলে, তাহলে অবশ্যই কী বসাতে হবে, ওয়ান্স বসাতে হবে, ওয়ান্স। কোনো সাবজেক্ট সেন্টেন্সের ওয়ান যদি সাবজেক্ট হয়, ওয়ানের পরে যদি কোনো পসেসিভ প্রনাউন বসাতে বলে ওয়ানের, তখন সেক্ষেত্রে ওয়ানের পসেসিভ হবে ওয়ান্স। তাহলে সাবজেক্ট যদি ওয়ান থাকে তুমি ওয়ান্স করবা, সাবজেক্ট ওয়ান থাকলে ওয়ানের পসেসিভ প্রনাউন হচ্ছে ওয়ান্স। কিন্তু প্রশ্নে যখন তুমি দেখবা সাবজেক্ট ওয়ান আছে কিন্তু ওয়ান্স নাই, পসেসিভ প্রনাউন ওয়ান্স নাই, তুমি দেখছো সেন্টেন্সটা শুরু হয়েছে ওয়ান দিয়ে, তাহলে তুমি তো নিশ্চয়ই পসেসিভ ওয়ান্স ইউজ করবা। কিন্তু প্রশ্নের অপশানের মধ্যে যদি ওয়ান্স না থাকে তখন তুমি হিজ করতে পারবা। অপশানে যদি ওয়ানের পসেসিভ ওয়ান্স না থাকে তখন তুমি হিজও ইউজ করতে পারবা, কিন্তু ওয়ান্স এবং হিজ যদি দুইটাই থাকে তখন ওয়ান্স ইউজ করতে হবে। আবারও বলতেছি, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয় তখন ওয়ানের যদি কোনো পসেসিভ প্রনাউন বসাইতে বলে, কারণ আমার আই যখন বলবো আইয়ের পসেসিভ প্রনাউন হচ্ছে মাই বসাইতে হবে, হি এর পসেসিভ প্রনাউন হিজ বসাইতে হবে, ঠিক সেমভাবে ওয়ানের পসেসিভ প্রনাউন কিন্তু ওয়ান্স বসাইতে হবে। প্রশ্ন যখন তুমি দেখবে ওয়ান আছে, ওয়ান্স বসাইতে হবে। কিন্তু প্রশ্নে যদি ওয়ান্স না থাকে, সাবজেক্ট যখন দেখতেছো ওয়ান আছে কিন্তু অপশানের মধ্যে পসেসিভ ওয়ান্স নাই, তখন তুমি হিজ বসাতে পারবা, কিন্তু ওয়ান্স থাকলে ওয়ান্স বসাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন।
এরপরে বলতেছে যে কি দ্যাট, দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স আসে, দ্যাট যখন কোনো সেন্টেন্সে আসবে দ্যাটের পরে অবশ্যই টেন্সের ভার্ব বসাতে হবে। দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স আসে দ্যাটের পরে অবশ্যই টেন্সের ভার্ব বসাতে হবে, তার মানে দ্যাটের পরে অবশ্যই সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দিতে হবে। দ্যাট যখন কোনো সেন্টেন্সে আসবে খেয়াল রাখবা, দ্যাটের পরে অবশ্যই ওই যে দো, অল দো, ইভেন দো এর মতো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে। সাবজেক্ট প্লাস যদি ভার্ব না দাও ভুল হবে। দো, অল দো, ইভেন দো এর পরে যেভাবে তোমরা সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দিছো দ্যাটের পরেও সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দিতে হবে। তাহলে এটা নিয়ে বেশি কিছু বলার নাই। ওয়ানের ক্ষেত্রে যেভাবে বললাম ওয়ানের পসেসিভ হবে ওয়ান্স, ওয়ানের পসেসিভ প্রোনাউন হবে ওয়ান্স, ঠিক সেমভাবে দ্যাটের ক্ষেত্রে হবে কি দ্যাটের পরে অবশ্যই কী দিতে হবে, সেন্টেন্স আসতে হবে। দ্যাটের পরে সাবজেক্ট প্লাস, দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কী দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব দিতে। যেমন দেখে হি সেড দ্যাট হি শুড গো, তাহলে দ্যাটের পরে যদি আমি বলতাম হি সেড দ্যাট গোয়িং হবে না, দ্যাটের পরে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব আসতে হবে, সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব আসতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে হু এবং হুমের, হু এবং হুমের রুলসটা কি। হু এর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা হু এর পরে সবসময় ভার্ব আসবে, হুটা বসবে সবসময় ভার্বের পূর্বে, হু বসবে সবসময় ভার্বের পূর্বে। দেখো হু ওয়ার্কস, হু ওয়ার্কস, হুটা বসবে সবসময় ভার্বের পূর্বে, ওয়ার্কসের পূর্বে হু বসবে, হুম বসবে না। আর হুমটা বসবে সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে হুম বসবে। হুটা বসবে সবসময় ভার্বের পূর্বে, এই যে লিখে দিছি হু ভার্বের, হু এর পর ভার্ব আসবে, তার মানে হুটা সবসময় ভার্বের পূর্বে বসবে। আই নো দ্য ম্যান হু ওয়ার্কস, হু এর পরে সবসময় ভার্ব বসবে অথবা ভার্বের পূর্বে হু বসবে। আর হুমের ক্ষেত্রে হচ্ছে হুমটা সাধারণত নাউনের পূর্বে বসবে, হুমটা সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। ভালো করে পরীক্ষায় খেয়াল রাখবে, পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। হু এর পরে নাউন দিলে হবে না, হু এর পরে ভার্ব দিতে হবে। আবার হুমের পরে ভার্ব দিলে হবে না, হুমের পরে নাউন দিতে হবে। তাহলে হু এর পরে ভার্ব, হুমের পরে নাউন। ক্লিপস টেবিলের 201 পেজের 39, ক্লিপস টেবিল 201 পেজের 39, 201 পেজটা উল্লেখ দিই নাই আমি এখানে, তোমরা 201 পেজটা দেখে নেবা। 201 পেজের 39-এ আছে যে ওইখানে একজন ব্যক্তির নাম দিছে, ব্যক্তির নাম যখন দেখবা তোমরা যখন দেখবে যে ভার্ব আছে, ভার্ব থাকলে অবশ্যই কী দিতে হবে, ভার্ব থাকলে অবশ্যই হু দিতে হবে। আর যদি নাউন দিয়ে শুরু হয় তখন অবশ্যই হুম দিতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে ম্যান্ডেটরি দ্যাট, কোন কোন শব্দগুলোর পরে দ্যাট অবশ্যই দিতে হবে, দ্যাট যদি না দাও ভুল হবে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর পর অবশ্যই দ্যাট দিতে হবে। কী কী সেগুলো, এই যে আমি জুম করে দিচ্ছি, যে মেনশন, ডিক্লেয়ার, রিপুট, স্টেট, মেনশন, ডিক্লেয়ার, রিপুট, স্টেট, এই শব্দগুলোর পরে অবশ্যই তোমাকে বাধ্যতামূলকভাবে দ্যাট দিতে হবে, যদি দ্যাট না দেয় ভুল হবে। মেনশন, ডিক্লেয়ার, রিপুট, স্টেট, এই শব্দগুলোর পরে এই ভার্বগুলোর পরে অবশ্যই দ্যাট দিতে হবে, এই ভার্বগুলোর পরে অবশ্যই দ্যাট দিতে হবে, যদি দ্যাট না দেয় ভুল হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি ইট ইজ মেনশন দ্যাট, তুমি যদি ইট ইজ মেনশন টু দাও হবে না, ইট ইজ মেনশন দ্যাট দিতে হবে, ইট ইজ ডিক্লেয়ার দ্যাট দিতে হবে, ইট ইজ রিপোর্ট দ্যাট দিতে হবে, অথবা রিপোর্টেড দ্যাট দিতে হবে, ডিক্লেয়ার দ্যাট দিতে হবে। দ্যাট যদি না দাও ভুল হবে, কিন্তু বারবার বলে দিচ্ছি, এগুলোর পরে মেনশন টু দিলে হবে না, মেনশন দ্যাট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ক্লিপস টেবিলের 198 পেজে 18 নম্বরটা, 198 পেজের 18 নম্বরটা দেখি। 18 নম্বরটা দেখো যে দ্য প্রেসিডেন্ট মেনশন টু বলছে, দ্য প্রেসিডেন্ট মেনশন টু হবে না, মেনশনের পরে তোমাকে অবশ্যই দ্যাট দিতে হবে। তাহলে এখানে এত ভুল আছে কেন, কারণ বলতেছে ওই যে ভার্বগুলোর কথা বলতেছে, এখানে ভার্বগুলোর কথা বলতেছে, এই যে ভার্বগুলোর কথা বলতেছে, এগুলোর পরে অবশ্যই তোমাকে দ্যাট দিতে হবে, এগুলোর পরে অবশ্যই তোমাদেরকে দ্যাট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি উদাহরণটা দেখাই দিলাম। 18 নম্বরটা দেখো তোমরা, 18 নম্বরে দ্যাট দেয় নেই, মেনশনের পরে টু দিছে। ঠিক আছে, তাহলে এইটাই। তবে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে সো দ্যাট, সো এবং সো দ্যাট, সো এবং সাস, সো এবং সাস। সো এর ক্ষেত্রে খেয়াল রাখবা সো এর পরে সরাসরি হয়তো অ্যাডজেক্টিভ আসবে, না হলে অ্যাডভার্ব আসবে। সো এর ক্ষেত্রে সো যখন সেন্টেন্সে দেখবা মাথায় রাখবা সো এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট। এই যে দেখো সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এরপরে দ্যাট। তাহলে সো প্রশ্ন যখন দেখবা মনে রাখতে হবে সো এর পরে হয়তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আসবে, এরপরে দ্যাট আসতে হবে, কোনো ধরনের নাউন আনা যাবে না। সো এর পরে, সো এর পরে শুধু অ্যাডজেক্টিভ, হয়তো অ্যাডজেক্টিভ নাহলে অ্যাডভার্ব, নাউন আনা যাবে না। সো উইক দিতে পারবা, গুড দিতে পারবা, দ্যাট দিতে হবে। সো এর পরে শুধু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে দ্যাট দিতে হবে।
কিন্তু যদি সাজ ব্যবহার করো, সাজ ব্যবহার করলে অ্যাডজেক্টিভও দিতে পারবা, নাউনও দিতে পারবা। সাজ ব্যবহার করলে অ্যাডজেক্টিভও দিতে পারবা, নাউনও দিতে পারবা। সো ব্যবহার করলে শুধুমাত্র অ্যাডজেক্টিভ দিয়ে দ্যাট দিতে হবে, অথবা শুধু অ্যাডভার্ব দিয়ে দ্যাট দিতে হবে। কিন্তু তুমি যদি সাজ ব্যবহার করো, সাজের পরে অ্যাডজেক্টিভও দিতে পারবা, দ্যাটও দিতে পারবা। সাজের পরে অ্যাডজেক্টিভও দিতে পারবা, দ্যাটও দিতে পারবা, ঠিক আছে? সাজের পরে অ্যাডজেক্টিভও দেওয়া যাবে, সরি, সাজের পরে অ্যাডজেক্টিভ নাউন দুইটাই দেওয়া যাবে। সো এর ক্ষেত্রে শুধু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেওয়া যাবে, কিন্তু সাজের ক্ষেত্রে দেখো সাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বলতেছি, কিন্তু সো এর ক্ষেত্রে শুধু অ্যাডজেক্টিভ দ্যাট বলতেছি। তাহলে ওই কারণে বিষয়টা প্রথমে এই জিনিসটা মাথাতে রাখবে যে সো এর পরে শুধু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, কিন্তু সাজের পরে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভও হবে, নাউনও হবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বও হবে, নাউনও হবে, ঠিক আছে? তাহলে কিন্তু যদি সাসের পরে নাউনটা, এই যে বলতেছি সাসের পরে নাউন, আমরা তো বলতেছি সাসের পরে অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে। সাসের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তখন এটাকে কিন্তু অ্যাডজেক্টিভের শুরুতে দিতে হবে। যেমন দেখো আমরা বলতেছি ইট ওয়াজ সাস এ হট ডে, তাহলে আমরা সাস কেন দিছি? কারণ এখানে হটও আছে, অ্যাডজেক্টিভও আছে, আবার ডে নাউনও আছে। আমাদের সূত্র হচ্ছে সাসের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভও দেবো, নাউনও দেবো, অ্যাডজেক্টিভও দেবো, নাউনও দেবো সাসের ক্ষেত্রে। কিন্তু নাউনটা যদি, সাসের নাউনটা যদি সিঙ্গুলার হয় তখন যে এটা দিতে হবে সে এটাকে অ্যাডজেক্টিভের পূর্বে দিতে হবে। এই যে দেখো এখানে সাস হট এ ডে বলি না, আমরা বলতেছি সাস এ হট ডে। সাস কেন দিচ্ছি? কারণ এখানে অ্যাডজেক্টিভও আছে, নাউনও আছে। যেখানে অ্যাডজেক্টিভ থাকবে এবং নাউন থাকবে তোমাকে সাস দিতে হবে তোমাদেরকে। এখন যদি নাউনটা যদি সিঙ্গুলার হয় তখন এটাকে সবসময় অ্যাডজেক্টিভের শুরুতে দিতে হবে। সাস এ হট ডেই বলতে হবে, সাস হট এ ডেই বলা যাবে না, সাস এ হট ডেই বলতে হবে, ঠিক আছে? সাসের পরে যখন কোনো নাউন থাকবে, কোনো সিঙ্গুলার নাউন থাকবে, কারণ আমরা তো বলতেছি সাসের ক্ষেত্রে দুইটাই থাকতে হবে বাধ্যতামূলক। সো এর ক্ষেত্রে শুধু একটাই থাকতে পারবে, হয়তো অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্ব, কিন্তু সাসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বও থাকতে হবে, নাউনও থাকতে হবে। কিন্তু নাউনটা যদি সিঙ্গুলার হয় এটাকে নাউনের পূর্বে দেওয়া যাবে না, এটাকে অ্যাডজেক্টিভের পূর্বে দিতে হবে। এই যে দেখো এ হট, এটা হওয়ার কথা ডে এর পূর্বে, কিন্তু এটা দিতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে, ঠিক আছে? যেমন সাস, কিন্তু যদি নাউনটা প্লুরাল হয় তখন তো সমস্যা নেই, তখন তো দেওয়ার দরকার নাই। সাস হট ডেইজ বলতেছি, তাহলে সাস দেওয়ার একটা রুলস হচ্ছে সাসের পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে কোনো একটা আসবে, এরপরে নাউনও দিতে হবে, অ্যাডজেক্টিভ নাউন দুইটাই দিতে হবে, অ্যাডজেক্টিভ নাউন দুইটাই দিতে হবে। কিন্তু সো এর ক্ষেত্রে শুধু অ্যাডজেক্টিভ দিতে হবে অথবা অ্যাডভার্ব দিতে হবে। সাসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন দুইটাই দিতে হবে। কিন্তু নাউনটা যদি সিঙ্গুলার হয় তখন এটাকে সাধারণত সাসের পরপর দিতে হবে অথবা অ্যাডজেক্টিভের শুরুতে দিতে হবে। এটাকে পরপর সাসের পরপর অথবা নাউনের শুরু, অ্যাডজেক্টিভের শুরুতে দিতে হবে। কিন্তু প্লুরাল হয় তখন তো সমস্যা নাই, তখন তো সমস্যা না। এই যে এখানে বলতে দেখো ইট ওয়াজ সাস এনজয়েবল দ্যাট বলা যাবে না, কারণ আমরা জানি সাস যখন দেব, আমরা জানি এনজয়েবলটা অ্যাডজেক্টিভ, কিন্তু নাউন দিতে হবে। সাস যখন দেব এখানে ইট ওয়াজ সাস এনজয়েবল দ্যাট কেন বলা যাবে না? কারণ আমরা জানি সাসের পরে অ্যাডজেক্টিভও থাকতে হবে বাধ্যতামূলক, নাউনও থাকতে হবে। কিন্তু সো এর ক্ষেত্রে সবসময় শুধু অ্যাডজেক্টিভ। সো এনজয়েবল, এখানে কিন্তু সাস এনজয়েবল হবে না, এখানে সো এনজয়েবল হবে। কেন? কারণ আমরা দেখতেছি যদি আমরা সাস ইউজ করি সাসের পরে অ্যাডজেক্টিভও দিতে হবে, নাউন দিতে হবে। এখানে যেহেতু নাউন নাই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে পরীক্ষার প্রশ্ন যখন সো সাস দেখবা তখন প্রথমে এটা খেয়াল রাখবা যে সো এর পরে কী আছে, সাসের পরে কী আছে। সো এর পরে রুলসটা হচ্ছে সো এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে কোনো একটা, আর সাসের রুলসটা হচ্ছে কি সাসের পরে দুইটাই আসবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে কোনো একটা আসবে প্লাস নাউন, অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাডভার্ব নাউন, অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাডভার্ব নাউন, সেটা হচ্ছে সাস। কিন্তু সো এর ক্ষেত্রে শুধু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ক্লিপস টুবেলে চলে যাই। 161 পেজের 8 নাম্বার, 163 পেজের 7 নাম্বার, 161 পেজের 8 নাম্বার। দেখো ড্যানি স্পেন্ড সাস এনজয়েবল ভ্যাকেশন ইন ইউরোপ দিস সামার। দেখো সাস এনজয়েবল ভ্যাকেশন, তাহলে এনজয়েবলটা অ্যাডজেক্টিভ, ভ্যাকেশনটা নাউন। আমরা জানি সাসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউন হয়, তাহলে ঠিক আছে। কিন্তু নাউনটা যদি সিঙ্গুলার হয় তোমাকে অ্যাড দিতে হবে না একটা? এই যে বলছি নাউনটা যদি সিঙ্গুলার হয় একটা অ্যাড দিতে হবে। এই যে নাউনটা সিঙ্গুলার হলে অবশ্যই অ্যাড দিতে হবে। তুমি যদি না দাও তাহলে কিন্তু ভুল হবে। আমরা জানি সাসের পরে অ্যাডজেক্টিভ নাউন দিতে হয়, ঠিক আছে, বুঝলাম। কিন্তু নাউনটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে কিন্তু শুরুতে দিতে হবে, যদি না দাও ভুল হবে। তাহলে এই প্রবলেমটার মধ্যে আমরা দেখতেছি যে
এই প্রবলেমটার মধ্যে আমরা দেখতেছি 8 নম্বরে সাচ এনজয়েবল ভ্যাকেশন, ঠিক আছে, এনজয়েবল অ্যাডজেক্টিভ, ভ্যাকেশন নাউন, অ্যাডজেক্টিভ নাউন আছে, ওই কারণে আমরা সাচ দিতে পারবো, কিন্তু ভ্যাকেশনটা নাউনটা সিঙ্গুলার হওয়ার কারণে শুরুতে একটা এ দিতে হবে, সাচ এ এনজয়েবল ভ্যাকেশন, একটা এ দিতে হবে। তাহলে যখন প্রশ্ন থাকবে তখন সাচ দেখবা, প্রথমে সাচ দেখার সাথে সাথে মাথায় নিবা সাচের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন হয়, অথবা অ্যাডভার্ব এবং নাউন হয়, এটা ঠিক আছে, কিন্তু সো এর ক্ষেত্রে শুধু অ্যাডজেক্টিভ হয়। এখন নাউন হয় ঠিক আছে, কিন্তু নাউনটা যদি সিঙ্গুলার হয় তোমাকে বাধ্যতামূলক এ দিতে হবে, নাউনটা সিঙ্গুলার, তাহলে এখানে ভুল আছে কি, সাচের পরে এ দেয় নাই। তারপর আরেকটা উদাহরণ বলতেছে, কত বলতেছে, 163 পেজের 27 নাম্বার, 163 পেজের 27 নাম্বার থেকে 27 নাম্বার দেখো তোমরা, যে দেখো ঠিক সেম কথা, সাচ ডিফিকাল্ট টাইম, আমরা জানি যে সাচের পরে অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়, ঠিক আছে, অ্যাডজেক্টিভ নাউন দিছে, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, টাইম নাউন, কিন্তু টাইমটা যেহেতু সিঙ্গুলার তোমাকে অবশ্যই একটা এ নিয়ে আসতে হবে না, টাইমটা প্লুরাল হলে তখন তুমি এ দেওয়ার দরকার নাই। আমরা যদি এখানে বলতাম ভ্যাকেশনস বলতাম, এখানে যদি আমরা ভ্যাকেশনস বলতাম তখন কিন্তু শুদ্ধ হতো, যে এখানে যদি বলতাম সাচ এনজয়েবল ভ্যাকেশনস তখন তো এ দেওয়ার দরকার নাই, কিন্তু যদি সিঙ্গুলার নাউন হয়, কারণ সাচের সাথে নাউন দিতেই হবে, যদি নাউনটা সিঙ্গুলার হয় তখন তোমাকে অবশ্যই সাচের পরে একটা এ নিয়ে আসতে হবে, তাহলে এখানে সাচের পরে অ্যাডজেক্টিভও ঠিক আছে, নাউনও ঠিক আছে, যেহেতু সাচের পরে অ্যাডজেক্টিভ নাউন থাকে, কিন্তু এখানে ভুলটা কি, ভুলটা হচ্ছে নাউনটা যদি সিঙ্গুলার হয় তোমাদেরকে অবশ্যই কী নিয়ে আসতে হবে, অবশ্যই ভার্বটা অবশ্যই একটা এ নিয়ে আসতে হবে। নাউনটা যদি সিঙ্গুলার হয়, সাচের পরে অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা আসবে সেটা যদি সিঙ্গুলার হয় অবশ্যই একটা এ নিয়ে আসতে হবে, ঠিক আছে, তাহলে গেল এটা। এরপর আমরা চলে যাব হচ্ছে আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে বিফোর আফটার। এটাও তোমরা জানো যে বিফোরের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে বিফোরের ক্ষেত্রে হলে বিফোরের পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা আসে, আমরা যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম ওই ইউনিভার্সিটিতে আসছিল যে বিফোরের পূর্বের সেন্টেন্সটা কী হবে, বিফোরের পরের সেন্টেন্সটা কী হবে। তাহলে সবসময় খেয়াল রাখবা বিফোরের পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট, হ্যাড রিচড হবে, হ্যাড পাস্ট পারফেক্ট হবে, বিফোরের পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে। আই হ্যাড রিচড দ্য স্টেশন প্ল্যাটফর্ম বিফোর দ্য ট্রেন স্টার্টেড, তাহলে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট হবে, আর বিফোরের অংশটা মানে বিফোরের পরের অংশ মানে হচ্ছে বিফোরের অংশটা, বিপুরযুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। বিপুরের পরে বিপুরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, বিপুরের পরে হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, কিন্তু বিফোরের পরে মানে কি, বিফোরের পরে মানে বিফোরের অংশটা, তাহলে তোমাকে যদি বিফোরটা শুরুতে নিয়ে আসে তাহলে বিফোর অংশটা নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট হবে, আর বিফোরের এর পরের অংশটা কী হবে, পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমরা বুঝে যাচ্ছি এখানে যেহেতু বিফোরের পূর্বের অংশটা পাস্ট পারফেক্ট হচ্ছে, তাহলে বিফোরের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। বিফোরের পরের অংশ মানে কি, বিফোরের অংশটা, বিফোর যেহেতু মাঝখানে যখন থাকবে তাহলে বিফোর কাকে বলবে, বিফোর হবে শেষের অংশটাকে, তাহলে বিফোর যদি শেষের অংশটাকে বলে তাহলে বিফোরের অংশ কোনটা, শেষেরটা, তাহলে বিফোরের অংশটাকে আগে নিয়ে আসলে বিফোরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, এরপরে পাস্ট পারফেক্ট, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে হচ্ছে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, উল্টা আর কি। বিফোরের ক্ষেত্রে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের ক্ষেত্রে হচ্ছে আফটারের পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম বিফোর আফটারের রুলটা বুঝে গেলাম। এরপর হচ্ছে আমরা সো এর ক্ষেত্রে প্রথমে রুল জানতে হবে, সো এর পরে শুধু অ্যাডজেক্টিভ হবে, সাসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে, নাউনও হবে, নাউনটা যদি সিঙ্গুলার হয় অবশ্যই শুরুতে অ্যা দিতে হবে, নাউনটা প্লুরাল হলে অ্যা দেওয়ার দরকার নেই। এরপর আমরা পড়লাম হু এবং হুমের ক্ষেত্রে, এর ক্ষেত্রে সবসময় ভার্ব হবে, হুমের ক্ষেত্রে অবশ্যই নাউন হবে, ঠিক আছে। তারপর বলছি দ্যাটের পরে অবশ্যই কী দিতে হবে, একটা সাবজেক্ট টেন্সের ভার্ব নিয়ে আসতে হবে, দ্যাটের পরে অবশ্যই একটা টেন্স সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব নিয়ে আসতে হবে। তারপর বলছি ওয়ানের ক্ষেত্রে বলছি ওয়ান যখন সাবজেক্ট হবে ওয়ানের পসেসিভ প্রোনাউন হবে ওয়ান্স। এরপরে আমরা বললাম যে যখন প্যারালাল স্ট্রাকচার হবে, যে যখন একজন ব্যক্তির একাধিক কথা বলবে কমা দিয়ে একজন ব্যক্তির একাধিক কথা কমা দিয়ে বলবে, কমার পূর্বে নাউন থাকলে পর নাউন, এই ব্যাপার কি, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো বললাম আমরা। এরপর আরেকটা একটু